এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একটি মাত্র স্টক নিয়ে কথা বলা হবে এবং ডিটেলসে বলা হবে তাদের বিজনেস, ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল সব কিছু নিয়ে ওভারভিউ নেওয়া হবে। এতে এই কোম্পানিটি সম্বন্ধে ধারণা আসবে, কারণ এই কোম্পানিটিকে কভার করার উদ্দেশ্য হচ্ছে এই কোম্পানিটির বিজনেসটা দেখলেই বুঝতে পারবেন তাদের বিজনেস স্ট্রাকচার, বিজনেস মডেল বা ভিশন যেটা রয়েছে তাদের, কিংবা যে ডেটাগুলো দেখলেও কিন্তু আপনাদের এই কোম্পানিটি সম্বন্ধে একটা পজিটিভ ধারণা আসবে, কারণ এর যে ডেটাগুলোর মধ্যে বা এর যে স্ট্রাকচার সব কিছুর মধ্যে, বিজনেসের মধ্যে কিন্তু একটা পজিটিভিটি রয়েছে। তো আপাতত স্মল ক্যাপ ধরনের কোম্পানি, তো সেক্ষেত্রে এই কোম্পানিগুলোতে একটু রিস্ক বেশি থেকেই যায় যদি আপনার রিটার্ন বেশি পেতে হয়। মানে এই কোম্পানিগুলো যেহেতু ছোট অবস্থায় রয়েছে, এদের বিজনেস আপাতত স্ট্রেংথ যেটা দেখাচ্ছে সেটা যদি তারা ধরে রাখতে পারে, তবে কিন্তু এগুলো খুব দ্রুত বড় কোম্পানিতে পরিণত হওয়ার কিন্তু ক্ষমতা রাখে। সেক্ষেত্রে কিন্তু রিটার্নও খুব বড় পাওয়া যায় এগুলোর ক্ষেত্রে। তো রিস্ক তো বেশি থাকবেই, কারণ ছোট ধরনের কোম্পানি। তো যাই হোক, এই কোম্পানির ডিটেলস বিজনেসটা দেখে নেব। এরা অটো কম্পোনেন্ট নিয়ে কাজ করে। অটো যে বিভিন্ন ধরনের টু হুইলার, থ্রি হুইলার ক্ষেত্রে যে অটো যে ভেহিক্যালের জন্য যে কম্পোনেন্টগুলো হয় সেগুলো তারা তৈরি করে। তো সেগুলো ডিটেলসে দেখে নেব। তো যে কোম্পানিটি নিয়ে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রিকল লিমিটেড। তো এই কোম্পানির নাম অবশ্যই শুনেছেন। তো এই কোম্পানির যেসব সেগমেন্টে এদের প্রোডাক্ট রয়েছে, দেখুন, টু হুইলার, ইন্ডাস্ট্রিয়াল, অফরোড ভেহিকেল, ট্র্যাক্টর, কমার্শিয়াল ভেহিকেল, থ্রি হুইলার, প্যাসেঞ্জার ভেহিকেল, মানে সমস্ত সেগমেন্টেই আর কি, ভেহিকেল সেগমেন্টেই কিন্তু এদের প্রোডাক্টের চাহিদা রয়েছে। এদের আপনি যদি ওভারভিউ নিয়ে নেন, দেখুন 9টি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। ভেহিকেলের 60টি সেগমেন্ট রয়েছে তাদের, 400-র উপর প্রোডাক্ট এবং প্রসেস ইঞ্জিনিয়ার রয়েছে তাদের। আর মোটামুটি 5,000-এর উপর এমপ্লয়ি রয়েছে, 2টো প্রোডাক্ট ভার্টিক্যাল রয়েছে, 3টা ইন্টারন্যাশনাল অফিস রয়েছে। মানে গ্লোবালি কিন্তু এদের বিজনেস রয়েছে। বিজনেস যে তাদের যে নেটওয়ার্ক সেটা কিন্তু খুব স্ট্রং রয়েছে। দেখুন, প্রায় 45টি দেশের ওপর এদের বিজনেস রয়েছে। এদের আপনি শুধু ক্লায়েন্টগুলো দেখুন, ক্লায়েন্টগুলো দেখলেই বুঝতে পারবেন যে এদের বিজনেসটা কতটা ছড়িয়েছে। হিরো রয়েছে, কেটিএম রয়েছে, রয়্যাল এনফিল্ড, মহিন্দ্রা, কোহলার, কাওয়াসাকি, তারপরে আপনার পিয়াগো, জেসিবি, মারুতি সুজুকি, মানে টিভিএস মোটর, স্কোডা, অশোক লেল্যান্ড, মানে কে নেই আর কি। আপনি এদের যদি মানে এদের যে ক্লায়েন্ট বেস দেখেন আর কি, মানে সমস্ত যে টপ লেভেলের যে ভেহিক্যাল কোম্পানিগুলো রয়েছে, অটো কোম্পানিগুলো রয়েছে, তারা কিন্তু তাদের ক্লায়েন্ট রয়েছে। তো এগুলো দেখলে একটা কোম্পানি সম্বন্ধে কিন্তু একটা ধারণা আসে, এবং তাদের বিজনেসটার যে স্ট্রাকচার যে স্ট্রং রয়েছে, নেটওয়ার্ক যে স্ট্রং রয়েছে সেটা কিন্তু বোঝা যায়। তো যাই হোক, একটু ডিটেলসে দেখে নিন। এটা 1974 সাল থেকে এরা ব্যবসা করছে। এদের হেডকোয়ার্টার রয়েছে তামিলনাড়ুতে রয়েছে, কোয়েম্বাটুরে তামিলনাড়ুতে রয়েছে। তো এদের যদি আপনি প্রোডাক্ট পোর্টফোলিও দেখেন, যে ড্রাইভার ইনফরমেশন এবং কানেক্টেড ভেহিক্যাল সলিউশন যেগুলো থাকে সেগুলো তারা প্রোভাইড করে, সেগুলো তৈরি করে। সেন্সর যেগুলো থাকে, তারপরে কানেক্টেড ভেহিক্যাল সলিউশন, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, বিএমএস যেগুলোকে বলে, তারপরে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এরা মার্কেট লিডার বলা যায়। তারপরে টেলিমেটিক্স, সেগুলো এরা তৈরি করে। তো এছাড়াও তাদের অকশন কন্ট্রোল এবং ফ্লুইড ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য যে প্রোডাক্টগুলো হয়, ডিস্ক ব্রেক, অয়েল পাম্প, ভেরিয়েবল ডিসপ্লেসমেন্ট অয়েল পাম্পগুলো, তারপরে ওয়াটার পাম্প, ইলেকট্রিক্যাল কুলেন্ট পাম্প, ওয়াইপিং সিস্টেম, ক্যাবিনেট টাইটিং সিস্টেম, ইলেকট্রিক্যাল অয়েল পাম্প, এ ধরনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু রয়েছে। এই পাম্পের ক্ষেত্রে কিন্তু প্রচুর তাদের প্রোডাক্ট রয়েছে। এবং তাদের যদি আপনি দেখেন মার্কেট শেয়ার, দেখুন 65% ইন টু হুইলার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের ক্ষেত্রে কিন্তু মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে। এবং গ্লোবালি এই কোম্পানি সেকেন্ড লার্জেস্ট ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মেকার কিন্তু, মানে গ্লোবালি আর কি। যে জাপানের নিপ্পোসিকি কোম্পানি রয়েছে তাদের পরেই কিন্তু এই কোম্পানির স্থান। তো বুঝতে পারছেন এদের মানে বিজনেসের স্ট্রেনটা কোথায়। এরা যে প্রোডাক্ট তৈরি করে সেই প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এরা লিডার কোম্পানি। তো এই কোম্পানির যে স্টেক কিন্তু বড় একটা কোম্পানি, যারা যে এই অটো কম্পোনেন্ট তৈরির ক্ষেত্রে কিন্তু এদের বিজনেস রয়েছে। মিন্ডা কর্পোরেশন, অবশ্যই নাম চেনেন, যে উনো মিন্ডা রয়েছে, সেই কোম্পানি কিন্তু এদের কোম্পানি। তো এই যে কোম্পানির কিন্তু প্রায় 15.70-এর মতো, যেটা 2023 সালে তারা তুলেছিল আর কি, সেটা কিন্তু তাদের হোল্ডিংয়ে রয়েছে এই কোম্পানির স্টেক। তো এর নতুন অনেক তারা প্রোডাক্ট লঞ্চ করছে তাদের বিজনেস এক্সপান্ড করার জন্য, বিজনেসটাকে বাড়ানোর জন্য। আপনি যদি দেখেন এরা ক্যাপেক্সের প্ল্যান করেছে, যে মোটামুটি 600 কোটির ক্যাপেক্স করেছে 2023 থেকে 25-এর জন্য, 120 কোটি 2025-এ, তারপরে 200 কোটি রিজার্ভে রাখা হবে ইনঅর্গানিক এক্সপানশনের জন্য। তো বুঝতে পারছেন এদের বিজনেসকে বাড়ানোর জন্য কিন্তু এরা যথেষ্ট রকম
পদক্ষেপ নিচ্ছে। এদের 9টি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে আপাতত, কোয়েম্বাটুর, চেন্নাই, পুনে, নিউ দিল্লি, পাটনাগড় এরকম কিন্তু তাদের রয়েছে, এবং গ্লোবালি কিন্তু এরা বিজনেস করছে। আপনি যদি এদের যে প্রোডাক্টের যে মানে রেভিনিউ মিক্স দেখুন ড্যাশবোর্ড, ইনস্ট্রুমেন্ট এবং অ্যাক্সেসরিজ সেখান থেকেই ম্যাক্সিমামটা আনে, প্রায় 50%-এর কাছাকাছি, ওয়েল পাম্প থেকে 30%-এর কাছাকাছি, এবং যে চেইন টেনশনার সেখান থেকে 8%-এর মতো, এবং অন্যান্য ক্ষেত্রে 11%-এর মতো কিন্তু তাদের রেভিনিউ আসে, এরকম কিন্তু তাদের বিজনেস রয়েছে। এবং এরা ডোমেস্টিক মার্কেটে এদের বিজনেস বেশি রয়েছে, আমাদের 93%-এর মতো, আর 7% রয়েছে ইন্টারন্যাশনাল, তাদের কিন্তু রেভিনিউ আসে মানে 7%-এর মতো। তো এর যদি আপনি দেখেন যে বিজনেস বা বিজনেস প্ল্যান সেগুলো আমাদের ইন্ডিয়াতেই বেশি রয়েছে, অ্যাসেট প্রায় 97% রয়েছে ইন্ডিয়াতেই, এবং বাইরে রয়েছে 2%-এর সামান্য বেশি। তো এই কোম্পানির আপনি দেখলেন এদের যে বিজনেস এক্সপানশনের জন্য যে চিন্তাভাবনা, সেটা কিন্তু তারা মানে যথেষ্টভাবে করছে, এবং তারা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করেছে, 5টি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করেছে 2024-এর মধ্যেই তাদের বিজনেসকে বাড়ানোর জন্য। আর এদের মানে আমাদের দেশে তো রয়েছে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, জাপান, দুবাই, এসব জায়গায় কিন্তু তাদের মোটামুটি 16টি কান্ট্রিতে আর কি, মানে টোটালি 45টি কান্ট্রির উপরে কিন্তু তারা এক্সপোর্ট করে, তার মধ্যে 16টি কান্ট্রিতে কিন্তু এদের স্ট্রং উপস্থিতি রয়েছে। তো বুঝতে পারলেন এদের বিজনেস নিয়ে একটা ধারণা আসলো। তো এই কোম্পানির বিজনেস স্ট্রাকচার, বিজনেস মডেল বা বিজনেসের ভিশন যে রয়েছে ভবিষ্যতে, সেটা কিন্তু ক্লিয়ার রয়েছে এবং স্ট্রং রয়েছে। তো এখন এই কোম্পানি কেমন পারফরমেন্স দিচ্ছে দেখুন। এই কোম্পানি গত 6 মাসে 26%-এর মতো রিটার্ন দিয়েছে, যেটা 518 টাকায় চলছে। গত 1 বছরের রিটার্ন দেখলে 85%-এর মতো, আর 5 বছরে দেখুন 2345%-এর মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। আর মানে 2020-র পর থেকে লেফট টু রাইট শুধু উপরের দিকেই উঠেছে, সামান্য কারেকশন এসেছে মাঝখানে 5-10%-এর, তারপরে আবার উপরের দিকেই উঠেছে। দেখুন চার্টটা দেখলেই পরিষ্কার বুঝতে পারছেন, দুর্দান্ত কিন্তু পারফরমেন্স দিচ্ছে। 5 বছরেই 2300%-এর মতো রিটার্ন। তো বুঝতে পারছেন কী ধরনের গতিতে রয়েছে। তো এখন এই গতিটা যে এদের রয়েছে, তার সঙ্গে তাদের যে বিজনেসের ডেটাগুলো, তাদের সেলসের গ্রোথটা, তাদের প্রফিটেবিলিটির গ্রোথটার সামঞ্জস্য রয়েছে কিনা, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যদি তার মধ্যে সামঞ্জস্য থাকে তবেই কিন্তু এই যে র্যালিগুলো সেগুলো টিকে থাকে, না হলে কিন্তু এগুলো টিকে রাখা মানে সে গ্রোথ আসতেই পারে, কিন্তু সেগুলো টিকে রাখা কিন্তু মুশকিল হয়ে পড়ে যদি না তাদের বিজনেসে গ্রোথ থাকে। তো সেই ডেটাগুলো দেখে নেব। তো তার আগে দেখে নিই এর ফান্ডামেন্টাল প্যারামিটার। 6302 কোটির এর মার্কেট ক্যাপিটাল, স্মল ক্যাপ ধরনের কোম্পানি, প্রাইস আর্নিং রেশিও 40.9 রয়েছে, মানে খুব যে হাই ভ্যালুয়েশনে চলে গিয়েছে সেটা কিন্তু না, ঠিকঠাকই বলা যায়। রিটার্ন অন ইকুইটি 19%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 69-এর মতো রয়েছে, আর বর্তমানে 517 টাকা চলছে। ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। আচ্ছা, এই কোম্পানির যদি আপনি দেখেন যেটা তাদের গ্রোথ দেখাচ্ছে আর কি, সিএজিআর মানে প্রায় 23% সিএজিআর হিসাবে কিন্তু গ্রোথ দেখাচ্ছে, এবং কোম্পানিটি যে পজিটিভ পয়েন্ট রয়েছে, তারা অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি। দেখুন তার আগে দেখে নিন এদের সেলস কীরকম বৃদ্ধি হচ্ছে। দেখুন 2020-তে এদের সেলস হতো 1200 কোটি, তারপরে 1400 কোটি হলো 2021-এ, তারপরে 1500 কোটি হলো, তারপরে 1900 কোটি হলো, তারপরে 2200 কোটি হলো 2024-এ, এবারে কিন্তু 2354 কোটি, মানে কনসিস্টেন্টলি গ্রোথ দেখাচ্ছে। এদের আপনি যদি এই কোয়ার্টার 1-এর ফিনান্সিয়াল রেজাল্টটা দেখেন, সেখানেও কিন্তু তাদের গ্রোথটা কিন্তু তারা ধরে রেখেছে। দেখুন যেটা এই কোয়ার্টারে তাদের প্রফিট হয়েছে মানে সেলস হয়েছে 620 কোটি, যেটা আগের কোয়ার্টারে 584 কোটি ছিল, 584টা 620 হয়েছে, আর 1 বছর আগে 537 ছিল। মানে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখিয়েছে তাদের সেলসে। আপনি যদি প্রফিটেবিলিটিতে যান, দেখুন 32 কোটি ছিল যেটা 1 বছর আগে, যেটা 1 কোয়ার্টার আগে 42 কোটি ছিল, এবারে কিন্তু 46 কোটি। মানে তারা সেলস প্রফিটেবিলিটির মধ্যে কিন্তু গ্রোথটা কনসিস্টেন্টলি কিন্তু দেখাচ্ছে। তো এই কোম্পানির লং টার্মেরটাও দেখলেন, এদের সেলস প্রফিটেবিলিটিটা দেখুন 2020 মানে 2020 পর্যন্ত মানে সেরকম কনসিস্টেন্সি কিন্তু ছিল না, নেগেটিভই ছিল কিন্তু তারা। তারপরে 2021 থেকে কিন্তু তারা প্রফিটে ফিরে এলো এবং কনসিস্টেন্টলি প্রফিট করছে, এবং প্রফিটের মধ্যেও কিন্তু কনসিস্টেন্ট গ্রোথ দেখাচ্ছে। দেখুন 2021-এ 42 কোটি ছিল, তারপরে 2022-এ সেটা 51 কোটি হলো, 2023-এ সেটা 125 কোটি হলো, 2024-এর সেটা হলো 141 কোটি, আর এবার ফার্স্ট কোয়ার্টারে 154 কোটি, মানে কনসিস্টেন্ট গ্রোথ দেখাচ্ছে 2021 সাল থেকে। তো এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটটা দেখেন, দেখুন 833 কোটির এদের রিজার্ভ রয়েছে, যেটাও খুব দ্রুত গ্রো করছে। 2020-তে মাত্র 388 কোটি ছিল, সেখানে এখন 833 কোটি। আর ঋণ যেটুকু ঋণ আগে ছিল, দেখুন 400 কোটি 200 কোটি এরকম ছিল, এখন মাত্র 61 কোটি। দেখুন এটাও লং টার্মে কি শর্ট টার্মে।
তো এই কোম্পানির লং টার্মে একেবারেই ঋণমুক্ত কোম্পানি। দেখুন, যেটা আগে ছিল 2020-তে 238 কোটি ছিল, তারপরে 199 করলো, কমিয়ে 93 করলো, 26 করলো, এখন একেবারে জিরো। শর্ট টার্মে একটু ঋণ রয়েছে এবং লিজ লায়াবিলিটি রয়েছে। তো প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে, স্ট্রেংথ রয়েছে, কারণ তাদের বিজনেসে গ্রোথ রয়েছে। তারা প্রফিটেবল কোম্পানি এবং প্রফিটেবিলিটিতে গ্রোথ দেখাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের ব্যালেন্স শিট স্ট্রং হচ্ছে, তাদের রিজার্ভ স্ট্রং হচ্ছে, আর ঋণ যেটুকু ছিল তারা কমিয়ে দিয়েছে। তো এগুলোই পজিটিভ পয়েন্ট থাকে একটা কোম্পানির ক্ষেত্রে। এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, 38% মতো প্রোমোটার দেখবেন, এফআই দেখবেন 15%-এর মতো, ডিআই দেখবেন 16%-এর মতো। আর ইদানিং এফআই ডিআইরা কী হারে হোল্ডিং বাড়িয়েছে শুধু দেখুন। মোটামুটি 2000 লং টার্মেই দেখুন 2023-এর মার্চে 3% ছিল, এখন সেটা 15%। আর 2023-এর মার্চে 6% ছিল, এখন সেটা 16%, যেটা 2021-এ ছিলই না। মানে ডিআই ছিলই না, সেটা এখন 16%-এর কাছাকাছি। আর যদি এফআই দেখেন, এফআই 4% ছিল 2020-তে, তারপরে বাড়িয়ে 10%, 11% করলো, তারপরে আবার ট্রিম করেছিল 3%, তারপরে 14%, এখন 15%। মানে কনসিস্টেন্টলি কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে এফআই ডিআইরা। আর হোল্ডিং কমাচ্ছে কারা? পাবলিক। দেখুন, পাবলিক প্রথমে 58% ছিল, 59% ছিল, 52% হলো, 50 হলো, এখন 30%-এর মতো। তো এগুলোই কিন্তু পজিটিভ সাইন। মানে একটা শেয়ার হোল্ডিং প্যাটার্নে আপনি দেখবেন যে কতগুলো স্টকে দেখবেন স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ ধরনের স্টকে বিজনেসে তেমন স্ট্রেংথ নেই, সেখানে প্রোমোটর এফআইডিএরা হোল্ডিং বেচছে আর পাবলিকরা হোল্ডিং বাড়িয়ে চলেছে। এখানে ঠিক উল্টোটা হচ্ছে, পাবলিক হোল্ডিং কমিয়ে চলেছে এবং এফআইডিএরা কিন্তু হোল্ডিং বাড়িয়ে চলেছে। আর এখানে যদি লক্ষ্য করে থাকেন, প্রোমোটররাও হোল্ডিং বাড়াচ্ছে। দেখুন, 36% ছিল, সেটা এখন 38%-এর মতো হয়েছে। তো বুঝতেই পারছেন ভীষণ পজিটিভ শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে। এদের যে ব্যালেন্স শিটটা প্রচণ্ড স্ট্রং রয়েছে, যেটুকু ঋণ ছিল এখন ঋণমুক্ত কোম্পানি। আর এদের সেলস এবং প্রফিটেবিলিটির মধ্যে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে। ইদানিং 2020-এর পর থেকে কিন্তু তারা ব্যবসায় ভালো রকমভাবে প্রফিটেবিলিটি দেখাচ্ছে এবং কনসিস্টেন্টলি গ্রোথ দেখাচ্ছে। তো এই কোম্পানির যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো, সেগুলোর মধ্যেও স্ট্রেংথ রয়েছে। তো যাই হোক, সের জন্যই এই কোম্পানিটিকে ইন্ডিভিজুয়ালি কভার করা হলো, যে এটা দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে। তাদের শেয়ার দরের পারফরমেন্স তো চলছে, মানে মানে সেই শেয়ার দরের যে পারফরমেন্সটা, সেটা কিন্তু তাদের বিজনেসের জোরেই হচ্ছে। তো যাই হোক, আপাতত ছোট অবস্থায় রয়েছে। তো ভবিষ্যতে এই ধরনের গ্রোথ যদি তারা অব্যাহত ধরে রাখে, তবে কিন্তু খুব বড় কোম্পানিতে পরিণত হতে পারে এবং দ্রুত কিন্তু একটা বড় রিটার্নের সম্ভাবনা থাকতে পারে এই ধরনের কোম্পানিতে। অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে। তো যাই হোক, এই ভিডিওগুলি, এই পরিচয় নিয়ে এই ভিডিওগুলি থাকে, এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয়। আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো এই স্টকটি সম্বন্ধে আপনাদের কী মতামত, সেটাও লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।